ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 এর এবিটিএ বাংলা সেমিস্টার 3 টেস্ট পেপারের যে সমস্ত এমসিকিউ আছে সেগুলো। দেখো আমরা ইতিমধ্যেই সেট 1 আলোচনা করেছি, এবার আজকে সেট 2 নিয়ে আলোচনা করব। দেখো তোমাদেরকে পেজগুলো দেখিয়েছিলাম, আমাদের ইতিমধ্যে 9 পেজটা হয়েছে, আজকে 20 পেজটা দেখি একটু আলোচনা করি। তো আগের দিন যেটা দেখেছো বুঝতে পারছো যে আমাদের কেমন ভাবে এমসিকিউ গুলো আসবে। আর এবিটিএ টেস্ট পেপার থেকে প্রত্যেক বছরই বেশিরভাগ প্রশ্ন কমন চলে আসে, সুতরাং যারা এখনো পর্যন্ত বইটা সংগ্রহ করতে পারোনি তারা চেষ্টা করবে বইটা সংগ্রহ করার, কিংবা এখান থেকে বারবার দেখে নেবে। দেখো আমরা চলে এসেছি 2 নাম্বার সেটে। 2 নাম্বার সেটটা আজকে আমরা আলোচনা করছি। দেখো কি লেখা আছে, আপনি সেই দিন পীরগঞ্জে যাবেন কি? কোন দিনের কথা বলা হয়েছে? দেখো বার, রবিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার। তাহলে আমরা এখানে সোমবারের কথাটা পেয়েছি আমরা টেক্সটে, আমরা যখন আদরিনী গল্পটা পড়েছিলাম সেই দিন বিয়ে, তাহলে সেই দিনের কথা এখানে বলা হয়েছে। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। কি জন্য? কি জন্য মানে সেই যে আমাদের মুক্তার সাহেব উকিল বাবুকে আর ডাক্তারবাবুকে বললেন না যে এই হাতির জন্য, তাহলে কি জন্য? হাতির জন্য চিঠি লিখে পাঠাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নাই তাই কিনবো, যা কিনতে চাই তার মূল্য কত? আচ্ছা কুছ পরোয়া নাই তাই কিনবো, তাই কিনবো বলতে কি কিনবো? হাতি কিনবো, মানে দিয়ে পাঠায়নি সে বাহাদুর সাহেব, সেজন্য হাতি কিনবো। হাতি কেনার জন্য লোক পাঠিয়েছিল চারিদিকে, জানা গেল একটা বাচ্চা মাদি হাতি আছে, তার দাম 2000 টাকা। প্রায় 60 বছর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বিশ্রাম নিচ্ছেন না কেন? দেখো ছেলে দুটি মানুষ নয় বলে, ঠিক। বড় ছেলেটি কোনো উপার্জন করে না বলে, এটাও ঠিক। তারপরে ছোট ছেলেটি পড়ছে বলে, এটাও ঠিক। টাকার খুব প্রয়োজন, এটাও ঠিক। তাহলে চারটের মধ্যে সব থেকে বেশি কি জন্য বিশ্রাম নিতে পারছে না? টাকার প্রয়োজন। ওরা কেউ উপার্জন করতে পারছে না, তাই টাকার প্রয়োজন বলেই তিনি কিন্তু বিশ্রাম নিচ্ছেন না। আজ এবার আদরিনী মেলায় যাইবে, আদরিনীকে বিক্রির জন্য মেলায় নিয়ে যাওয়া হবে। মেলা দেখাইতেও নয়, মেলা খেলা দেখাইতেও নয়, অর্থ উপার্জনের জন্য। অর্থ উপার্জনের জন্য বটে, কিন্তু এটাকে তো বিক্রির জন্য, বিক্রি করে অর্থ উপার্জন বলা যাবে না, একবার চিরস্থায়ী অর্থ নেওয়ার জন্য আর কি। তাহলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে আদরিনীকে মেলাতে। প্রথম দিন মেলাতে বিক্রি হয়নি, আবার দ্বিতীয় দিনে নিয়ে যাচ্ছে। তো দ্বিতীয় দিনে দেখা যাচ্ছে আবার সেই রাস্তায় মারা যাবে গো, কি করুণ কাহিনী, তোমরা তো সবাই জানো। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ কোন ভাষাকে গ্রহণ করতে বলেছেন? তিনি বলেছেন আমাদের কলকাতার ভাষাকে গ্রহণ করতে। ঠিক আছে, মীমাংসা ভাষ্য কার লেখা? মীমাংসা ভাষ্য সবর স্বামীর রচিত মীমাংসা ভাষ্য। পতঞ্জলির মহাভাষ্য, পাণিনির অষ্টাধ্যায়ী। বেশ, ভাষাকে করতে হবে কি? ভাষাকে করতে হবে সাপ ইস্পাত। ভাষাকে করতে হবে সাপ ইস্পাত। টেক্সট খুঁটি খুঁটি টেক্সট মুখস্থ করবে, তাহলে এই জিনিসগুলো তোমাদেরও একদম সাপ ইস্পাতের মতন বেরিয়ে যাবে। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। কবিতা মুখস্থ করে নেবে একদম। কবির মানুষকে যে পথে থাকতে বলেছেন, কোন পথে? কবির বলেছেন সত্যের বয়ান, সত্য পথে থাকতে। ভ্যান গঘের ধর্ম কি ছিল? দেখো ভ্যান গঘ আমরা একটু আগের পেজে পড়েছি, চিত্রশিল্পী। ভ্যান গঘ হচ্ছেন চিত্রশিল্পী ছিলেন ভ্যান গঘ। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কবির নাম কি? কবির নাম নবনীতা দেবসেন। নবনীতা দেবসেন, হ্যাঁ, কবিতার নাম, কবির নাম হচ্ছে নবনীতা দেবসেন। দেখো নবনীতা দেব, নবনীতা পাল, নবনীতা দে, নবনীতা দেবসেন, একদম আমাদের মধ্যে ডাউট লাগিয়ে দিচ্ছে। তাহলে সত্যি মানে সঠিকটা উত্তরটা করতে হবে। বেশ, তারপরে দেখো তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। তাহলে তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। শানিত ইস্পাত খণ্ড, কবি যার নাম রেখেছেন ভালোবাসা। কবি যার নাম রেখেছেন ভালোবাসা। তারপরে দেখো পোটরাজ দামার বড় ছেলের নাম। পোটরাজ দামার বড় ছেলের নাম কি? আনন্দ। বড় ছেলের নাম হচ্ছে আনন্দ। পোটরাজ হলো একটি
কি পোর্টরাজ হলো একটি, ওই দামাকে পোর্টরাজ বানানো হয়েছে। দামার পরবর্তীকালে হয়তো আনন্দ পোর্টরাজ হবে, এর আগে অন্য কেউ পোর্টরাজ ছিল। সেই অনুযায়ী আমাদের ধর্ম, সম্প্রদায়, জাতি, প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি সবগুলোকে বলা যাচ্ছে না, তবুও একটা হিসাব করে সম্প্রদায়টা এখানে বলা যেতে পারে। ঠিক আছে, তারপরে দেখো 17 নম্বর, এখন আমাদের একে অপরকে লাগবে। একে অপরকে লাগবে কি জন্য? আগুন বানাবার জন্য লাগবে। তারপরে দেখো তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেছেন? তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছেন স্যার উইলিয়াম জোন্স। তারপরে দেখো ফলিত ভাষা বিজ্ঞানের আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে, তাহলে কি ফলিত ভাষা বিজ্ঞান আলোচনা করে? কি দেখো সমাজ জীবনের কি সম্পর্ক, ফলিত ভাষা বিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে সমাজ জীবনের কি সম্পর্ক, এটা ঠিক আছে। শৈলী বিজ্ঞানের দিক থেকে লেখন শৈলীর বিচার হলো নৈবেত্তিক বিচার। স্যামুয়েল ওয়েলেসলি একেই কি বলেছেন? একে বলেছেন চিন্তার পোশাক। ঠিক আছে, বেশ। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নতে। পরের প্রশ্ন কত? 2 পাতা উল্টানো হয়ে গেছে। বেশ, এরপর আমরা দেখব বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে, বিজ্ঞান ধ্বনিতত্ত্বে। ঠিক আছে, ধ্বনিতত্ত্বে আলোচিত হচ্ছে। বেশ, তারপরে দেখো ল ধ্বনিটি কি? ল ধ্বনিটি হচ্ছে পার্শ্বিক ধ্বনি। ল ধ্বনিটিকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। তারপরে হচ্ছে বাক্যের সুরের উঠানামাকে বলা হয় সুর তরঙ্গ। একটু আগে হয়েছে, আগের পেজে হয়েছে আর কি। 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে বলা হয় বিপরীতার্থকতা। বৈপরীত্য যদি থাকে তাহলে বিপরীতার্থকতা। শব্দের পরিবর্তনের ধারাকে 3 ভাগে ভাগ করা হয়েছে মোটামুটি: প্রসার, শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ আর শব্দার্থের রূপান্তর। ঠিক আছে, বেশ। তারপরে দেখো কলম শব্দটির আদি অর্থ স্বর বা খাগ, বর্তমান অর্থ লেখনী, মানে পরিবর্তন হয়েছে খালি। তাহলে শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম? প্রসারও হয় নাই, সংকোচ হয় নাই, তাহলে রূপান্তর হয়েছে। বেশ, তারপরে দেখো কান্ত কবি নামে পরিচিত রজনীকান্ত। কান্ত কথাটা থাকলে কান্ত রজনীকান্ত, হ্যাঁ এভাবে মনে রাখবে। আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোর চৌধুরী পরিচিত মূলত বেশিরভাগ হচ্ছে শিশু সাহিত্যের জন্য। ঠিক আছে, টেস্ট টিউব বিবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ কে? টেস্ট টিউব বেবি ডাক্তার সুভাষচন্দ্র মুখোপাধ্যায় হচ্ছে টেস্ট টিউব বেবির জন্য পথিকৃৎ অন্যতম। হ্যাঁ, বাঙালি সার্কাসের প্রাণ পুরুষকে? প্রিয়নাথ বসু। এই প্রশ্নগুলো গতবারের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। বাস, এরপরে তোমাদের 31 নাম্বার, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে, 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হয়েছে। তাহলে কত তারিখে? 10ই জ্যৈষ্ঠ। টেক্সট পড়া থাকলে আমনা আমনি উত্তর বেরিয়ে চলে আসবে। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। যারা মহাত্মা এসেছেন এটাও ঠিক, মহাপুরুষ এসেছেন এটাও ঠিক, মহামানব এসেছেন এটাও ঠিক, লোক হিতায় এসেছেন এটাও ঠিক। কিন্তু বইয়ে আমাদের এই 3টে কথা নাই, আছে লোক হিতায়। তাহলে লোক হিতায়টাকেই একদম সঠিক উত্তর বলে ধরে নিতে হবে। ঠিক আছে, আমদাজ করে এটাও ঠিক ওটাও ঠিক করে ধরে নিলে হবে না। যেটা আমাদের বইয়ে আছে লোকহিতায়, তাই সেই লোকহিতায়টাই উত্তরটা ধরতে হবে। কিছুই ছিল না, শুধু ড্যাশ দুটি সরঞ্জাম। সরঞ্জাম দুটি কেমন? মন্ত্রপুত না, প্রসাদী না, আশীর্বাদী। হ্যাঁ, বইয়ে আছে আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল। এরপর ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস। দেখো এটা টেক্সট না পড়া থাকলে কিন্তু এটা পারা যাবে না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। বাড়িতে হাতি আসিবা মাত্র বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য আসিল, বলিল হাতি পাওয়া গেল না। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। এবার এটা আমাদের ক্রম পর্যায়ে কিন্তু সাজাতে হবে। হ্যাঁ, দেখো ভাবো পর 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 একটু টাইম লাগবে। এমন সময় সেই পত্রবাহক ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। এইটাকে যদি প্রথমে ধরি, এইটাকে যদি 1 নাম্বার ধরি, তাহলে 2 নাম্বারের পরে 2 নাম্বারটা শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে জমিদারের হস্তি ছিল, হাতি পাওয়া গেল না, এটা 2। তারপরে দেখা গেল যে বাড়িতে হাতি আসিবা মাত্র
তাবৎ বৈঠকখানায় ভিড় দাঁড়াইলো, আর পরদিন বেলা 7টার সময় হাতি এলো। হাতি এলো, তারপর তো ভিড় হলো। তাহলে এটা 3 আর এটা 4। তাহলে আমাদের কি উত্তর চেয়েছে, যে প্রথমেরটা হচ্ছে 2। তাহলে একের প্রথমে বলা হয়েছে, দেখি 2 4 1 3, 2 4 1 3 না, মানে এইভাবে ভাবতে 1 2 3 4। তাহলে একটা আছে 3 3 1 3 1 4 2, কোথায় আছে দেখো, 3 3 3 1 4 2 পেয়ে গেছি। 3 না, এটাই তাহলে এটা হচ্ছে শর্ট করে বাবা, এই যে এটা হচ্ছে তাহলে সঠিক উত্তর। হ্যাঁ, বেশ। তারপর দেখো, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, সত্য মিথ্যা নির্ণয় করো। সত্য না মিথ্যা? তাহলে এটা হচ্ছে সত্য। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটা সত্য। তারপরে দেখো, কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটাও সত্য। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, মিথ্যা, কয়। তারপরে দেখো, জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে, সত্য। তাহলে এটাও সত্য। তাহলে সত্য সত্য মিথ্যা সত্য কোথায় আছে দেখো, সত্য সত্য নাই, সত্য সত্য মিথ্যা সত্য, এটা। তাহলে বিয়েটা হচ্ছে সঠিক উত্তর। প্রায় তারপরে দেখো 36, প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। এখানে ঠাকুরের মুখে, এখন ঠাকুরের অন্তত বিছানায়, এটাও তাহলে কি চেয়েছে, সত্য। তাহলে এটা সত্য। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, চাওয়ার সময়, তাহলে এটা কিন্তু মিথ্যা। তাহলে এটা হচ্ছে মিথ্যা। বেশ। তারপরে দেখো, দেখা যাচ্ছে যে বলছে দুর্পথে ছেলে তার দিকে ঢিল ছোড়ে, সত্য। তারপরে দেখা গেছে বাড়ির দরজায় একটা কুকুর, না বাড়ির দরজায় নাই, তাহলে এটা মিথ্যা। তাহলে সত্য মিথ্যা সত্য মিথ্যা, এটা কোথায় আছে দেখো, সত্য মিথ্যা সত্য মিথ্যা, একটা। তাহলে এটাই উঠবে সঠিক উত্তর। ঠিক আছে। এরপরে দেখো 37 নাম্বারটা। 37 নাম্বারে কি বলছে, স্তম্ভ মিলাইতে বলেছে। ইংরেজি ডিকশনারি শব্দটি এলিয়টের অভিধানে 1538 সালে পাওয়া যায়। হ্যাঁ, টেক্সটে লেখা আছে এগুলো। তারপরে 1538, এইটাই 1538 সালে পাওয়া যাচ্ছে। উচ্চারণের অর্ধ স্বরধ্বনি আছে, বাংলা উচ্চারণ অর্ধ স্বরধ্বনি আছে, এইটা। হ্যাঁ, 4টি। ঠিক আছে, 4টি। বেশ। তারপরে দেখো, শব্দ সীমায় অপেক্ষাকৃত লম্ব ছেদ হলে তাকে বলা হয় জ্যোতি, তাকে বলা হয় জ্যোতি। আর সমস্ত বাক্য কিভাবে সংযত হয় তার খবর যে দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। তাহলে কি দাঁড়ালো, একের বি আর 2-এর এ কোথায় আছে দেখি, 1-এর বি 2-এর এ, 1-এর বি 2-এর এ আর কোথায় আছে, 1-এর বি 2-এর এ, না এটা হবে না, 1-এর বি 2-এর এ। তারপরে দেখে নেবো 3-এর কি আছে, 3-এর এইটা কি বলছে, লম্ব ছেদ, জ্যোতি বলা হয়। তাহলে 3-এর ডি, তাহলে 3-এর ডি মিলে গেল। সংজাত হয় সঞ্জননী ব্যাকরণে, সংজাত হয়। তাহলে 4-এর সি, তাহলে 4-এর সি মিলে গেল। তাহলে এইটা ঠিক আছে। এইভাবে আমরা স্তম্ভ মিলাবো। আর একটা স্তম্ভ মিলানো দিয়েছে, বঙ্গজননী আমার গানটি রচয়িতাকে, গানটি রচয়িতা দ্বিজেন্দ্রলাল সেন, গানটি রচয়িতা দ্বিজেন্দ্রলাল সেন। ঠিক আছে, বেশ। এরপরে দেখো, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তাহলে দেখো এই গানটির রচয়িতাকে, এই গানটির রচয়িতা রজনীকান্ত সেন। ঠিক আছে। এরপরে দেখো, উঠো গো ভারত লক্ষ্মী, এই গানটির রচয়িতাকে, এই গানটির রচয়িতা আমাদের কবি কাজী নজরুল ইসলাম। তারপরে দেখো, মোমের পুতুল মমির দেশের মেয়ে, গানটির রচয়িতাকে অতুল প্রসাদ সেন। তাহলে আমরা পাচ্ছি 1-এর বি, 1-এর ডি, 1-এর ডি 2-এর সি কোথায় আছে দেখো, 1-এর ডি 2-এর সি। তারপরে দেখো 3-এরটা হলো বি, 3-এর বি, 3-এর বি হলো না, পেলাম না। তাহলে নিশ্চয় 3-এর এ হচ্ছে, 3-এর এ হচ্ছে, 3-এর এ, হ্যাঁ 3-এর উঠো গো ভারত লক্ষ্মী। তাহলে মোমের পুতুল মমির দেশের গানটির রচয়িতাকে। তাহলে দেখো এইটা তাহলে 3-এরটা হচ্ছে এ, তার মানে এইটা হবে অতুল প্রসাদ সেন, আর মমির দেশের এইটা হচ্ছে নজরুল ইসলাম। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এইভাবে কিন্তু ম্যাচিং করতে হবে।
যে আমার দুটো মিলে গিয়েছে, মানেই কিন্তু আরো দুটো আমার যদি অজানা থাকে তাহলে সেই দুটো কিন্তু আমরা অটোমেটিক উত্তর দেখে সেটাকে ঠিক করে নিতে পারবো, উত্তর অপশনটা দেখে। বেশ, আর দুটো বাকি আছে, দেখো। নিম্ন প্রদত্ত দুটি অংশ দেওয়া আছে, প্রথম অংশটি বিবৃত, দ্বিতীয় অংশটি কারণ। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তর সন্ধান করো। তাহলে দেখো, বলা হয়েছে যে এখন আমাদের একে অপরকে লাগবে, ঠিক কথা, ঠিকই বলেছে। বেশ, সময়টা মোটেই সুবিধের নয়, এটাও ঠিক। এখন আমাদের অপরকে লাগবে, সময়টা মোটেও সুবিধার নয়, তাহলে দুটোই ঠিক। তাহলে দুটোই ঠিক, আগে দেখে নেবো কোথায় দুটো ঠিক আছে। দুটো ঠিক আছে, এ আর দুটোই ঠিক, উভয় ঠিক। আর সময়টা মোটেই সুবিধের না, এখন আমাদের একে অপরকে লাগবে, এটা সঠিক উত্তর। বেশ, এরপরে দেখো 40 নাম্বারেরটা, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। 2000 টাকায় কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুদের কথার উত্তরে মুখোপাধ্যায় মহাশয়ের কি মানসিকতা প্রকাশ পেয়েছে, মানে মানে মায়া, দয়া, মায়া, প্রেম সেই হাতিটার প্রতি, তার মানে অবলা সেই হাতিটার প্রতি অকৃত্রিম ভালোবাসা এখানে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা 40টা প্রশ্ন আজকে আলোচনা করলাম। দেখো, এর পরের দিন একসঙ্গে 3টে-4টে করে সেটা আলোচনা করব। তা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর একটা লাইক করবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই তা জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরের দিন আবার পরের ভিডিওতে দেখা হবে। ঠিক আছে।